তার যে নামগুলো বাংলা নানা জায়গায় কথিত হয়ে আছে তার একটি মেমারি। কাজে আমিও আজকে এখানে এই স্মারক বক্তৃতা হওয়ায় এবং আজকের দিনের নেতৃত্ব আমাকে ডাকবার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আমরা মূল আলোচনার মধ্যে আসি। সেটা হলো রাষ্ট্রসংঘ, গোটা পৃথিবীর সমস্ত দেশ নিয়ে যাদের কারবার, তার একটা ড্যাশবোর্ড আছে, ওয়ার্ল্ড পপুলেশন, বিশ্বের জনসংখ্যা তাতে দেখায়। তাতে দেখা গেল যে ভারত চায়নার পক্ষে গেল 2023 সালে 142 কোটি লোক হয়ে গেল ভারতে। এটা হওয়ার মধ্যে দিয়ে গোটা পৃথিবীতে যত মানুষ থাকেন সমস্ত মহাদেশে, সমস্ত দেশগুলোতে, তার 5 ভাগের 1 ভাগের ঠিকানা হয়ে গেল ভারত। একদিকে জনসংখ্যার এই বিস্ফোরণ, তার জন্য যত পরিমাণ খাদ্যের দরকার হয়, যত পরিমাণ ঘরের দরকার হয়, যত স্কুল কলেজের দরকার হয়, বেঁচে থাকবার উপাদান যত দরকার হয়, তাহলে এক তা দিতে হবে। 2 হচ্ছে এই বিপুল জনসংখ্যা, সেটা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে 2 ভাবে আসতে পারে। একটা হলো এটা আমার সম্পদ, আরেকটা হলো এই জনসংখ্যা আমার কাছে বোঝা। যদি এটা সরকারের কাছে, রাষ্ট্রের কাছে সম্পদ হয়, তাহলে এই দেশ অনেক দূর পর্যন্ত যেতে পারে। এখন বাংলাদেশ যা জনসংখ্যা দাঁড়িয়েছে তার 20%, 25% যদি হিসেব করা যায়, তাহলে 25% ধরলে এটা আমেরিকার জনসংখ্যা থেকে বেশি। তাহলে আমাদের বাজার গোটা পৃথিবী, আজকের দিনে সাম্রাজ্যবাদী দেশগুলো, কর্পোরেট ব্যবসায়ীরা, তাদের কাছে একটা লোভনীয় জায়গা। এখানে অসংখ্য দরিদ্র মানুষ, কিন্তু এর 25% লোক যা ইচ্ছে তাই কিনতে পারে। অ্যাপেলের 1 লাখ টাকা দামি মোবাইল বাচ্চা 7-8 এ পড়া ছেলে মেয়েকে কিনে দিতে পারে। বহুকে সব থেকে বড় ধনী সে তো এরোপ্লেন গিফট করতে পারে। কিন্তু এই 25% মধ্যে আছে যে ফি বছর বউয়ের জন্য দামি গয়না কিনে দিতে পারে। ভোগ্যপণ্যের দুনিয়ায় যা কিছু বেরোচ্ছে তার সবকিছু বারংবার কিনতে পারে। এই মার্কেট কোথায় পাবে? এত বড় মার্কেট। আমাদের দেশে 2050 সালে এই জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 166 কোটি। ভারতকে বলা হয় যে আমাদের দেশ হলো ধর্মনিরপেক্ষ, সব জাতি, ধর্ম, ভাষা, লিঙ্গ, প্রদেশ, রাজা, জমিদার সবাইকে বুকে টেনে নিল ভারত। 600টা প্রদেশ বললো সবাইকে সঙ্গে নেব। ওদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা ভারতের সাথে থাকতে চাও? বললো হ্যাঁ। বললো যারা ভারতের সাথে থাকবে তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, তাদের খাওয়া দাওয়া, তাদের আচার আচরণ, তাদের পোশাক, এই সব কিছুকে আমরা চোখের মনির মতন রক্ষা করব। কারো উপরে আমরা কিছু চাপিয়ে দেব না। চাপিয়ে দিলে এই যে আমাদের বিরাট বৈচিত্র্যময়, আমাদের যা ঐতিহ্য, বৈশিষ্ট্য, সেটা নষ্ট হয়ে যাবে। আর এটাই আমাদের মূল শক্তি। তার মধ্যে থেকে মূল কাজ কি হবে না, প্রান্তিক যুব বয়সীদেরকে দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য তার সর্বোচ্চ মেধা মানে মাথা আর গতর খাটানোর জন্য সুযোগ করে দিতে হবে। তাহলে রাজনীতিতে রাজনৈতিক আদর্শ যদি যুব সংগঠনে না থাকে, আমরা সেই কাজে অংশগ্রহণ করতে পারবো না। এখান থেকে বিরোধের সৃষ্টি হল। বেরিয়ে এলেন একদিকে যখন ছাত্র যুব উৎসব চলছে, আমরা বিরাট ব্যানার নিয়ে বেরিয়ে বললেন না, শুধু আমার সামাজিক সাংস্কৃতিক ওই কাজ নয়, যদি দেশকে গঠন করতে হয়, যুবদেরকে দেশ গঠনের যদি কান্ডারি বানাতে হয়, যুবদের যদি মেরুদণ্ডটাকে আরো শক্তিশালী করতে হয়, তাহলে আমাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, রাজনৈতিক চেতনার মধ্যে থাকতে হবে, নিজেদেরকে গ্রহণ করতে হবে, আর দেশের অর্থনীতির সম্পর্কেও আমাদেরকে কথা বলতে হবে। ডিভাইডেড তৈরি হবে। ঝোড়ো সময় উদ্বাস্ত ছিন্নমূল হয়ে বাংলাদেশ থেকে চলে আসছেন। খাবার নেই, থাকার জায়গা নেই, কেরোসিন নেই, মাইলো কাটা খাচ্ছেন। ভোট হচ্ছে,
কিন্তু মানুষের বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, লেখাপড়া করার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার কি করে পাওয়া যাবে? এই ঝড়ো সময়ে কি করে একজন যুব বয়সী ব্যক্তি কমরেড কি করে একটি সংগঠন গড়ে তোলার জন্য নেতৃত্ব দেয় বাকি কমরেডদেরকে, বাকি সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে, সেই সময়টাকে বোঝার জন্য আমরা স্মারক বক্তৃতা করি। তাই আজকেও একটা ঝড়ো সময়। 2024 ফিরে বিজেপির তৃতীয়বারের সরকার তৈরি হয়েছে, একক সংখ্যাগরিষ্ঠতাই না।